প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ফিজিক্সের গতিবিদ্যা এবং বলবিদ্যার লেখচিত্রের সেকেন্ড পার্টের ভিডিও লেকচারে তোমাদের সাথে আছি আমি ইকরাম হোসেন আজিম। তোমরা নিশ্চয়ই গতিবিদ্যা এবং বলবিদ্যার গ্রাফ রিলেটেড তোমাদের যে এমসিকিউর 20টা প্রশ্নের যেই ইমেজ বা পিডিএফ ফাইল আমি দিয়েছি ওটা অবশ্যই তোমরা সাথে রাখবা। ওটার প্রথম 10টা প্রশ্ন আমি আগের পার্টে অর্থাৎ গতিবিদ্যা ও বলবিদ্যার লেখচিত্র পার্ট 1-এ আমি কমপ্লিট করছি। বাকি 10টা এমসিকিউ যেগুলো একটু বেশি কঠিন, একটু অ্যাডভান্স লেভেলের, যেটা আমাদের ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিংয়ের রিটেনে বা এমসিকিউতে আসতে পারে। তো এই ধরনের ম্যাথ বাকি 10টা গ্রাফের ম্যাথ আজকে সলভ করবো। আমি স্ক্রিন শেয়ার দিয়ে সেগুলো দেখাবো। তা তোমরা অবশ্যই একটু খাতা কলম নিয়ে রেডি হও। আর যারা এখনো ওই ফাইলটা ডাউনলোড করনি, যে গতিবিদ্যা ও বলবিদ্যার লেখচিত্র পার্ট 1 যে ভিডিওটা আছে বা ওইটার আগে লেখচিত্রের আমি ফাইলগুলোও দিয়ে দিছি, প্রয়োজন আমি কমেন্টে এই ফাইলগুলো আবার শেয়ার করব, তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও। ওই 20টা প্রশ্নের 10টা আমি আগের পার্টে সলভ করে দিছি, আজকে হচ্ছে বাকি 10টা। ওকে, তাহলে খাতা কলম নিয়ে রেডি হও, বাকি 10টা আমরা সলভ করব। ওকে, তা আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখো 11 নম্বর প্রশ্ন থেকে, তার মানে আমরা 10 নম্বর প্রশ্ন পর্যন্ত কিন্তু করছিলাম। তা প্রশ্নটা দেখো, মানে প্রশ্নগুলো আমরা এমনভাবে সলভ করতেছিলাম যে ধরে নিলাম যে আমরা যা পড়ছি, এখন কোনো রকম থিওরি কোনো রকম রিভিশন না দিয়ে সরাসরি প্রশ্ন ফেস করব। প্রশ্ন ফেস করে করে মানে অনেক আগের পড়া থিওরি কিভাবে মনে করে করে কিভাবে সলভ করতে হয়, এই ওয়েটা দেখো, আমার ওয়েটা দেখো, তাহলে তোমরা আমারটার সাথে তোমাদের নিজেদেরটা মিলে তোমরা নিজেদের মতো একটা ওয়ে বের করতে পারবা যে কিভাবে অ্যাকচুয়ালি সামনে প্রবলেম পড়লে বা এক্সাম হলে কোনো একটা প্রশ্নের সলভ করা লাগে। তাহলে তোমরা একটু খেয়াল করো যে প্রশ্ন দেওয়া আছে কি, একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, নিচের কোন লেখচিত্রটি এর গতিকে সঠিকভাবে প্রকাশ করে? তা তোমরা যারা আগের লেকচারটা করছো কিংবা যাদের বেগ বনাম সময়, দেখো অপশনে যে চারটা লেখচিত্র দেওয়া আছে, চারটাই কিন্তু বেগ বনাম সময়, মানে ভি ভার্সেস টি। তা ভি ভার্সেস টি গ্রাফে আমরা কি কি জানি? সময়ের সাথে সাথে বস্তুর বেগ বাড়লে আমরা বলি ত্বরণ হয়। সেই ত্বরণটা সমত্বরণ হইলে এরকম ঊর্ধ্বগামী সরল রেখা হবে, সমমন্দন হইলে এরকম নিম্নগামী সরল রেখা হবে। আর যদি সমমন্দন না হয়ে সমবেগ হয় তাহলে এরকম হবে। যে সমত্বরণ, সমবেগ, সমমন্দন, এরকম গ্রাফ কিন্তু আমরা ভিটি গ্রাফ দেখছি। তা আমাদের যেটা বলছে নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রে ভি ভার্সেস টি, তা নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ বনাম সময়ের সমীকরণ কোনটা সেটা বুঝলে কিন্তু হয়ে যায়। অথবা তুমি নর্মালি চিন্তা করো যে নিক্ষিপ্ত বস্তুর কি হয়, যে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছো, আদি বেগ ছাড়া কিন্তু বস্তু উপরে উঠবে না। তার মানে নিক্ষিপ্ত বস্তুর শুরুতে একটা মিনিমাম বেগ লাগে, আর উপরের দিকে উঠতেছে, আমরা তো নিক্ষেপের পর ছেড়ে দিচ্ছি, ধরে ধরে তো আর নিয়ে যাচ্ছি না, ধরে ধরে নিয়ে গেলে তো আর সেটা নিক্ষিপ্ত বস্তু না। তার মানে সে বস্তুটার বেগ আস্তে আস্তে কমবে। কি কারণে? কারণ অভিকর্ষ বল বিপরীত দিকে, অভিকর্ষ বল বিপরীত দিকে হয়, মানে অভিকর্ষীয় ত্বরণ যেটা সেটা বিপরীত দিকে কাজ করে না, অ্যাকচুয়ালি তার মানে কি মন্দন হবে, তা বেগ কমে, যার কারণে আমরা নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ, শেষ বেগের সমীকরণ কিন্তু আমরা এভাবে লিখি ভি নট মাইনাস জিটি। তার মানে আগে থেকে বেগ ছিল ভি নট, সময়ের সাথে সাথে বেগটা কমে, তার মানে এই জিনিসটা। তো এটাই আমাদের যে অপশন আছে সেটাই আনসার। তাই এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু না বলে পরন্ত বস্তু যদি বলতো যে উপর থেকে জাস্ট ছেড়ে দিচ্ছি, তাহলে আদি বেগ 0, বেগ বাড়বে, তখন কিন্তু গ্রাফটা এরকম যে মুক্তভাবে পরন্ত বস্তুর ভি ভার্সেস টি এইটা, আর খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর কি আদি বেগ থাকবে, বেগ কমবে। এইগুলো কিন্তু আগের ভিডিওতে দেখানো হয়েছে, তো ওই যারা আগের ভিডিও দেখছো তারা কিন্তু এটা দেখার সাথে সাথেই পেরে যাবা। এই তো যাই হোক, আমরা পরের প্রশ্ন, যেটা খুব ইজি প্রশ্ন ছিল, পরের প্রশ্ন, হ্যাঁ এটাও আগের লেকচারের প্রশ্ন, আগের লেকচার দেখলে এটা ইজিলি পারা যাবে। যে প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি সঠিক? বেগ হলো ত্বরণ সময় লেখচিত্রের ঢাল। তাহলে আমরা একটু লেখচিত্রগুলো আঁকি, ছোট্ট করে লেখচিত্রগুলো আঁকি আমি।
ত্বরণ সময় লেখচিত্রের ঢাল, অপশন এ তে দেয়া আছে ত্বরণ সময়, তাহলে এ ভার্সেস টি। তারপর দেয়া আছে সরণ সময়, এস টি। আর কি বেগ সময়। এই তিন ধরনের লেখচিত্র সম্পর্কে বলছে। অপশন 4টা কিন্তু তিন ধরনের লেখচিত্র বলছে, ত্বরণ সময়, সরণ সময়, বেগ সময়। যে কোনো লেখচিত্রে ঢাল বের করা মানে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, অথবা ওয়াই অক্ষের রাশির পরিবর্তন বাই এক্স অক্ষের রাশির পরিবর্তন। আমরা বলি রাইজ বাই রান। তাহলে ডিভি বাই ডিটি, এটা হবে এইটার ক্ষেত্রে। এই ক্ষেত্রে পাবো ডিএস বাই ডিটি এইটা, আর এটার ক্ষেত্রে পাবো ডিএ বাই ডিটি। তার ভিতরে দেখো সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, এইটা যে বেগ, এটা কিন্তু আমরা জানি। তার মানে এসটি লেখচিত্রের ঢাল বেগ, এটা যদি অপশন থাকে তাহলে কারেক্ট। তাহলে দেখো অপশনে কি আছে, সরণ সময় লেখচিত্রের ঢাল, সরণ সময় লেখচিত্রের ঢাল, এই যে ডি নাম্বার অপশনে বেগ হলো সরণ সময় লেখচিত্রের ঢাল। হ্যাঁ, বেগ হলো সরণ সময় লেখচিত্রের ঢাল। যদি অপশন এটা থাকতো যে বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল মানে কি ডিভি বাই ডিটি, এটা কিন্তু ত্বরণের সমান। প্রশ্নে যদি কোনো অপশনে থাকতো যে বেগ সময় লেখচিত্রের ঢাল হলো ত্বরণ, তাহলে সেটা কিন্তু কারেক্ট হইতো। তার মানে আমাদের অপশনে শুধু একটাই কারেক্ট আছে, সরণ সময় লেখচিত্রের ঢাল বেগ আর বেগ সময় লেখচিত্রের ঢাল ত্বরণ। এটাও চাইলে অপশনে দিতে পারতো সঠিক অপশন হিসেবে, তো এটা দেয় নাই। আর বাকি যেগুলো দিছে ভুল। তো এইখানে একটু খেয়াল করো, ত্বরণ সময় লেখচিত্রের সঙ্গে কিন্তু তোমরা পরিচিত না, আমাদের বইয়ের মধ্যেও কিন্তু নাই। আমি যে আগের 10টা এমসিকিউ করাইছি ওই 10টার মধ্যেও কিন্তু ত্বরণ সময়ের কোনো লেখচিত্র নিয়ে কিছু বলি নাই। তাহলে এই লেখচিত্রে এই সময়ের সাপেক্ষে, যেমন এখানে এক একটা নাম আছে, সরণ সময় লেখচিত্রের সময় সাপেক্ষে সরণের পরিবর্তনের হার বেগ, বেগ সময় লেখচিত্র থেকে ঢাল মানে কি সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার ত্বরণ। তাহলে ত্বরণ সময় লেখচিত্রে সময় সাপেক্ষে ত্বরণের পরিবর্তনের হার, এটাকেও তো তাহলে কিছু একটা নাম দেওয়া যায়। এটা নর্মালি আমাদের বইয়ে এই রাশিটার কোনো উল্লেখ নাই, এটাকে আমরা বলি জার্ক। এই ধরনের হিসাবটা কখন নর্মালি আমরা তো দেখি বস্তু সব জায়গায় হচ্ছে সমত্বরণের, ত্বরণ একই হারে বেগ বাড়ে নাহলে একই হারে বেগ কমে, অর্থাৎ সমত্বরণ বা সমমন্দন। অসমত্বরণের ক্ষেত্রে অর্থাৎ সময়ের সাথে সাথে ত্বরণের মান যদি চেঞ্জ হয় তখনই আমরা বলি জার্কি মোশন বা ঝাঁকিযুক্ত মোশন। ওই ভাঙাচোরা রাস্তায় যখন গাড়ি এব্রোথেব্রোভাবে যাইতে থাকে মোটামুটি ভালো স্পিডে, তখন দেখা যাবে হঠাৎ করে তার স্পিড অনেক বেড়ে যায়, পর মুহূর্তে স্পিড কমে যায়, আবার থেমে যায় পর মুহূর্তে। আবার এমন হইতে পারে যে নৌকা নদীতে যাচ্ছে, হঠাৎ করে একটা দমকা বাতাস আসলো, দমকা বাতাসে তার হঠাৎ করে তার ওই পালের উপর বলের মানটা চেঞ্জ হয়, বলের মান চেঞ্জ হওয়া মানে কিন্তু ত্বরণের মানও চেঞ্জ হয়। আর ত্বরণ চেঞ্জ হলেই এই জার্ক নামক রাশিটা হিসাব করি, বা এটাকে আমরা বলি বাংলায় বলি হ্যাঁচকা। বেগ, ত্বরণ, হ্যাঁচকা, মানে ভেলোসিটি, এক্সিলারেশন আর হচ্ছে জার্ক। তা জার্কি মোশন বা ঝাঁকিযুক্ত মোশন বা ত্বরান্বিত হয় অর্থাৎ ত্বরণের চেঞ্জ হয়, এরকম গতির ক্ষেত্রে কেবলমাত্র এই লেখচিত্রটা আসে, তাছাড়া কিন্তু এই লেখচিত্র আসে না। তা আমাদের সিলেবাসের মধ্যে নাই, কিন্তু একটু হায়ার লেভেলের বা ইউনিক ম্যাথ হিসেবে রিটেনের ম্যাথে কিন্তু এরকম গ্রাফ থেকে ম্যাথ দিতে পারে, যেটা আমাদের এই 20টা প্রশ্নের মধ্যে আছে, সামনে পাবো, ওটা আমি করব। তা আপাতত তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার কি, যে সরণ সময় লেখচিত্রের ঢাল হলে বেগ আর বেগ সময় লেখচিত্রের ঢাল হলে ত্বরণ। এর বাইরে বেগ সময় লেখচিত্রে ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করলে যে দূরত্ব হয় এটাও কিন্তু আগের লেকচারে উল্লেখ করছি আমি কয়েকটা প্রশ্ন সলভ করতে গিয়ে, যে ভিটি লেখচিত্র থেকে দূরত্ব বা গড় বেগ গড় দ্রুতি নির্ণয় বা বল নির্ণয় সংক্রান্ত অঙ্ক আগের ওই ভিডিওতে দেখাচ্ছি। যারা দেখো নাই বারবার করে বলতেছি ওটা আগে দেখে আসো, তারপর এটা দেখো। খুব বেশি নয়, ওটাও আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা না, 100 ঘন্টার ভিডিও মোটামুটি 10টা এমসিকিউ পড়াইতে 100 ঘন্টার বেশি লাগাই দিছি। তার মানে অবশ্যই একটু ডিটেলস বুঝাইছি, দেখো সবাই, ঠিক আছে। তো যাই হোক, এসটি লেখচিত্রের ঢাল বেগ, ভিটি লেখচিত্রের ঢাল ত্বরণ, আর ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল হচ্ছে দূরত্ব। কি কারণে? কারণ ক্ষেত্রফল আমরা পাই তো ইন্টিগ্রেশন করে, তাহলে বেগকে ইন্টিগ্রেশন করলে দূরত্ব, বেগের অন্তরীকরণ করলে ত্বরণ, কিন্তু ইন্টিগ্রেশন করলে দূরত্ব। কি কারণে? কারণ
সরণকে অন্তরীকরণ করলে পাওয়া যায় বেগ, তাহলে বেগ থেকে সরণ ফেরত পাওয়ার জন্য তাহলে বিপরীত কাজ ইন্টিগ্রেশন করতে হয়, যার কারণে ইন্টিগ্রেশন করা মানে ওই নিচের ক্ষেত্রফল বের করা, ওই ক্ষেত্রফলই তাহলে কি দূরত্ব। এই আমাকে ডিরেক্টলি মনে রাখতে পারলেই বেটার, আমরা যদি ডিরেক্টলি মনে রাখতে পারি সেটাই বেটার। আর এটা নিয়ে প্রশ্ন আমাদের করবে না যে ত্বরণের পরিবর্তনের হার, এটা যে জার্ক বা হ্যাচকা, এটা নিয়ে প্রশ্ন করবে না, তবে এটা গ্রাফ রিলেটেড ম্যাথ দিতে পারে, সেটা আমরা সামনে পাবো। ঠিক আছে, তাহলে ওকে আমরা আগাই। তাহলে পরের প্রশ্ন 13 নম্বর। একটি পাথরকে উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হলো, তার মানে পরন্ত বস্তু, একটু আগে বলছি, তাহলে তোমরা দেখা মাত্রই বলতে পারবে যে পরন্ত বস্তু তার মানে কি মুক্তভাবে পরন্ত বস্তু, আদি বেগ 0 আর বেগ বাড়বে, তার মানে বি নাম্বার অপশনটাই, যে বি নাম্বার অপশনটাই। বুঝতে পারছো? এটা আর দেখানো লাগবে না, আমি আমার যদ্দূর মনে হয়। আমি পরের প্রশ্ন নিয়ে 14 নাম্বার। হ্যাঁ, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা ঢাকা ভার্সিটির প্রশ্ন, তা আমি এটাকে একটু চেঞ্জ করেও আসতে পারে, আমি সেটাও তোমাদের বলে দিব যে এই একই প্রশ্ন গ্রাফ নিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু চেঞ্জ করে দিতে পারে। ওকে, প্রশ্নটা একটু ভালো মতো পড়ে দেখো। 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘূর্ণায়মান, তার মানে ঘুরতেছে, কিন্তু তার যে দ্রুতি দেয়া আছে মিটার পার সেকেন্ড এককে, সেটা সমদ্রুতি বলা আছে। তাহলে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে, তার মানে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে বস্তুর রৈখিক বেগ যদি আমি বলতে চাই কোন একটা বিন্দুতে স্পর্শক বরাবর থাকে তার বেগের দিক, এই বেগ, তাই স্পর্শকীয় বেগ, বেগের দিক বলতে যে কোনো বিন্দুতে স্পর্শক বরাবর। এই রৈখিক বেগের মান মানে দ্রুতি, বেগের মান মানে কি দ্রুতি, সেই দ্রুতি দেয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এবং এটা বলছে সমদ্রুতি, তার মানে তার যে কোনো বিন্দুতে বেগের মান 10 মিটার পার সেকেন্ড, তার মানে সমদ্রুতিতে ঘুরতেছে। তো সমদ্রুতিতে ঘুরতেছে, কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে খেয়াল করে উপরে, 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি বস্তুর ত্বরণ এ হলে নিচের কোনটি সঠিক? তাহলে এখন কথা হলো যে ঘুরতেছে বৃত্তাকার পথে, সেটা ভালো কথা, কিন্তু সমদ্রুতিতে ঘুরতেছে, ত্বরণ কোত্থেকে আসলে? কারণ দ্রুতি বা বেগের তো কোনো চেঞ্জ হচ্ছে না, দ্রুতির চেঞ্জ হচ্ছে না, দ্রুতি সবসময় ফিক্স থাকতেছে, কিন্তু বেগের কিন্তু ঠিকই চেঞ্জ হচ্ছে। কারণ খেয়াল করো, এইখানে বেগের যেই দিক, এই বিন্দুতে বেগের দিক কিন্তু কি চেঞ্জ হচ্ছে, এই বিন্দুতে বেগের দিক চেঞ্জ হচ্ছে, তার মানে কি মান চেঞ্জ না হলেও দিক কিন্তু চেঞ্জ হচ্ছে, তার মানে বেগের অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। এই পরিবর্তনের কারণেই বস্তুর ত্বরণ হয়, যেটাকে আমরা বলি যে বৃত্তাকার পথে ঘোরাইতে গেলে কেন্দ্রের দিকে বস্তুর উপর একটা টান না থাকলে ঘোরানো যায় না। অর্থাৎ তুমি যদি তোমাকে একটা বস্তু দেই, একটা সুতা দেই, বললাম যে সুতার মাথায় বস্তুটা বেঁধে ঘোরাবা, কিন্তু আঙ্গুল বা হাত দিয়ে ধরতে পারবে না, তো এটাকে কেমনে ঘোরাবা? মানে কোনো কিছু দিয়ে এটাকে টাচ করে রাখতে পারবে না, মানে হাত দিয়ে যদি সেন্টার দিয়ে মানে কেন্দ্রে ধরে না রাখো, ঘোরাবা কিভাবে? ছেড়ে দিলে তো ছিটকে যাবে। তার মানে ঘোরানোর জন্য কেন্দ্রের দিকে যে বল থাকা প্রয়োজন, এটা কেন্দ্রমুখী বল, এবং এই বলের জন্য যেই ত্বরণ, এটাকে আমরা কিন্তু বলি কেন্দ্রমুখী ত্বরণ। এবং আমরা এই জন্য বলি যে বৃত্তাকার পথে ঘূর্ণনরত অবস্থায় বস্তুর উপর কেন্দ্রের দিকে কাজ করে কেন্দ্রমুখী বল, আর তোমার আঙ্গুল তো থাকে সেন্টারে সুতার গোড়াতে, তো তোমার আঙ্গুলে বাইরের দিকে টান প্রেস করে, তার মানে কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করে কেন্দ্র বিমুখী বল। তা মুখী বল বলি, বিমুখী বল বলি, একটা ক্রিয়া আর একটা প্রতিক্রিয়া, যার কারণে দুইটারই পরিমাণ সমান। আমরা মুখস্থ রাখি mv স্কয়ার বাই আর অথবা m ওমেগা স্কয়ার আর, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলার অঙ্ক। ওই যে রশির টান নির্ণয়ের অঙ্ক বা সুতার টান নির্ণয়ের অঙ্ক, যত অঙ্ক এগুলো পরীক্ষায় আসে, তো এই সূত্র দিয়ে তোমরা করো, হয় এটা দিয়ে নাহলে এটা দিয়ে। এবং এখানে ভরটা যদি বাদ দিই, তাহলে যেই ত্বরণটা থাকে এটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তার মানে বস্তু সমদ্রুতিতে ঘুরলেও যদি তার ত্বরণ থাকে, তার মানে অবশ্যই সে বৃত্তাকার পথে ঘুরতেছে, এই ত্বরণটা কি কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ যেখানে বেগটা মানে দ্রুতিটা কি সমদ্রুতি, তাহলে ত্বরণের সাথে দেখো দুইটা সূত্র আছে, একটা হচ্ছে রৈখিক দ্রুতি বা বেগের, আর একটা হচ্ছে কৌণিক দ্রুতি বা কৌণিক বেগের। যদি রৈখিক বেগ বা দ্রুতি কনস্ট্যান্ট থাকে, আমি বলতে পারবো এর সঙ্গে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক।
যখন ভি কনস্ট্যান্ট, এইচ প্রপোর্শনাল টু আর বলতে পারবো যখন ওমেগা কনস্ট্যান্ট। তার মানে ঘটনা কি, যে তারই কিন্তু অলরেডি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছে। এটা অনেকেই কিন্তু ভুল করছে, কিন্তু ঠিকঠাকভাবে বুঝলে ইজিলি। তার মানে সমদ্রুতিতে ঘূর্ণায়মান থাকলে বেগ ধ্রুব, মানে দ্রুতি ধ্রুব। এর সঙ্গে আর এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হইলে এ ভার্সেস আর এরকম হয়। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে কি, সমদ্রুতিতে ঘুরতেছে যেহেতু, তার মানে এই এর সঙ্গে আর এই ব্যস্তানুপাতিক সম্পর্ক, গ্রাফ হবে এইটা। তার মানে ডি নাম্বার অপশন দেখো যেটা দেওয়া আছে। কিন্তু এই প্রশ্নটা কিন্তু ঢাকা ভার্সিটিতে অলরেডি একবার এসে পড়ছে। তাহলে আবার যদি রিপিট করে কিংবা গুচ্ছ বা জিএসটি অন্যগুলাতে যদি প্রশ্ন করে সেম প্রশ্ন, হয়তো এবার কি চেঞ্জ করবে, কি সমদ্রুতি, যে 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতি না বললে বলবে যে 5 রেডিয়ান পার সেকেন্ড সমকৌণিক দ্রুতিতে ঘূর্ণায়মান। তার মানে দেখো চেঞ্জ করলোটা কি, দ্রুতি মিটার পার সেকেন্ড এককে রৈখিক দ্রুতি বা রৈখিক বেগ না বলে বলছে কি কৌণিক বেগ বা কৌণিক দ্রুতি। তার মানে সমদ্রুতি না বলে সমকৌণিক দ্রুতি বলছে। তার মানে এবার কনস্ট্যান্ট ভি না, কনস্ট্যান্ট হচ্ছে ওমেগা। তাহলে সমকৌণিক দ্রুতিতে যদি ঘূর্ণায়মান থাকে, সেই অবস্থায় যদি আমাদের ত্বরণ এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক বলে, তখন কিন্তু ত্বরণ আর ব্যাসার্ধের সম্পর্ক সমানুপাতিক। তাহলে এইটা খেয়াল রাখবা যে প্রশ্নে সমদ্রুতি বলছে না সমকৌণিক দ্রুতি বলছে। সমদ্রুতি বললে ব্যস্তানুপাতিক, আর সমকৌণিক দ্রুতি বললে সমানুপাতিক। গ্রাফ হবে এইটা, বোঝা গেছে? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা অলরেডি 2 বছর আগে ঢাকা ভার্সিটিতে আসছে। রিপিট আবার করলে একটু চেঞ্জ করে করবে, হুবু কখনোই রিপিট করবে না, এটা মাথায় রাখো। তো ওকে, তাহলে আমি পরের প্রশ্ন দেখাই তোমাদের। হ্যাঁ, এই ধরনের একটা প্রশ্ন আমরা আগের ক্লাসে করছি, মানে আগের ভিডিওটাতে করছি। আজকে করলে তাহলে এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ঠিকঠাক ভাবে। তো প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো, আমি একটু বোর্ডটা মুছে নেই। এখানে একটা ত্বরণ দেওয়া আছে প্রশ্নে, তোমাকে ত্বরণের সমীকরণ দেখেই বুঝতে হবে যে ত্বরণটা সমত্বরণ না। ত্বরণটা সমত্বরণ না, কারণ ত্বরণের সমীকরণের সময় আছে। তার মানে সময় চেঞ্জ হলে ত্বরণও তো চেঞ্জ হবে। তার মানে অবশ্যই এটা অসমত্বরণ। এটা যদি বুঝতে না পারো তাহলে অঙ্ক ভুল, একবার কনফার্ম ভুল। এটা যে একটা অসমত্বরণ, এটা যদি শুরুতেই বুঝতে পারো তার মানে অঙ্ক তুমি পারবা, এরকম মানে এরকম ওয়েতেই আসো। কিন্তু যদি ধরে নেও যে এটা সমত্বরণ, এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ টি স্কোয়ার, এটা দিয়ে করতে যাও, অনেকে এটা করে, অবশ্যই ভুল, একবারে কনফার্ম। তো যাই হোক, প্রশ্ন দিছে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করা একটি বস্তুর ত্বরণের সমীকরণ এ ইকুয়াল টু 2 প্লাস 60, টি ইকুয়াল টু 10 সেকেন্ড সময়ে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত। তার মানে দেওয়া আছে ত্বরণ এ ইকুয়াল টু 2 প্লাস 60, যেখানে টি ইকুয়াল 0 তে বেগ হচ্ছে 0, বেগ ভি নট ইকুয়াল টু হচ্ছে 0, না 0 না, কত 5 মিটার পার সেকেন্ড। টি ইকুয়াল টু 0 তে যে বেগ সেটা হচ্ছে আদি বেগ, সেই ভি নটটা কত আমাদের 5 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এভাবে রাখলাম কারণ আমাদের অসমত্বরণ দেখে বুঝতে হবে অসমত্বরণ। এটা অনেকেই কি করে যে টি এর মান কত 10 সেকেন্ডে দূরত্ব বের করতে বলছে, তাহলে টি এর মান 10 বসায় 10 6 10 60 62 মানে ত্বরণ বের করে। এরপর এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ টি স্কয়ারের মধ্যে ওখানে ভি নট 0 টাইম 10, যেহেতু 10 সেকেন্ডের দূরত্ব বলছে, আর এ নিয়ে ওই 62 নিয়ে বসায়। তো ওটা তো সমত্বরণের সমীকরণ, ওটা দিয়ে এটা কিভাবে হবে? সমত্বরণের সমীকরণ দিয়ে তো অসমত্বরণের অঙ্ক হবে না। এটা একমাত্র উপায় হচ্ছে যে ইন্টিগ্রেশন করা, বেসিক নিয়মে। কারণ আমরা জানি কি, সরণ থেকে অন্তরীকরণ করলে পাওয়া যায় বেগ, বেগ থেকে অন্তরীকরণ করে পাওয়া যায় ত্বরণ। উল্টাভাবে ত্বরণ থেকে যদি ফেরত আসতে চাই বেগে, ত্বরণ থেকে ফেরত আসতে চাই বেগে, তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ত্বরণকে ইন্টিগ্রেশন করলেই সেটা হয়ে যাবে বেগ, ত্বরণকে সময় সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে বেগ। যেই বেগ পাবো ওই বেগটাকে আবার সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে সেটা হয়ে যাবে সরণ। তো অ্যাকচুয়ালি সরণ না, যদি আমরা লিমিট দিয়ে দেই তাহলে ত্বরণকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে অ্যাকচুয়ালি বেগের পরিবর্তন ডেল ভি।
বেগকে ইন্টিগ্রেশন করলে সরণ বা অবস্থানের পরিবর্তন ডেল্টা এস। তো ডেল্টা এসটা অ্যাকচুয়ালি আমাদের দূরত্ব, তার মানে দূরত্ব বের করার ক্ষেত্রে জাস্ট সরাসরি ইন্টিগ্রেশন করে ইজি বের করা যায়। কিন্তু ত্বরণকে ইন্টিগ্রেশন করলে বেগের পরিবর্তন আমরা পাই। সেই বেগের পরিবর্তনটা যদি আদি বেগ দেয়া থাকে 0 তখন একরকম হিসাব, আদি বেগ যদি 5 দেয়া থাকে তাহলে তো হিসাব চেঞ্জ হবে অবশ্যই। তো এটা খেয়াল রাখতে হবে। আগের ক্লাসে এই রিলেটেড একটা অঙ্ক করছিলাম। তো যাই হোক, তোমাদের আগে থেকে হিন্টস দিয়ে রাখলাম যে ইন্টিগ্রেশন করা ছাড়া আর কোনো বিকল্প নাই। তো এখন তাহলে আমি কিভাবে ইন্টিগ্রেশন দিয়ে করতে হয় সেটা দেখাই দিচ্ছি। আর তোমরা যদি কেউ পেরে থাকো একটু ট্রাই করো, দেখি, নিজেরা একটু ট্রাই করতে থাকো, আমি এর মধ্যে বোর্ডে করি। ফার্স্ট হচ্ছে ত্বরণ থেকে পাওয়া যাবে বেগ। বেগ কিভাবে? ইন্টিগ্রেশন অফ 2 প্লাস 60 dt। এই যে ত্বরণকে ইন্টিগ্রেশন করব সময় সাপেক্ষে, এই ত্বরণটাকে ইন্টিগ্রেশন করতেছি কিসের সাপেক্ষে? সময় সাপেক্ষে। তাহলে করলে পাবো হচ্ছে 2t প্লাস 3t স্কয়ার, একবারে লিখে দিলাম 2t প্লাস 3t স্কয়ার প্লাস c। এখানে কোনো টি নাই, এই জন্য টি আসছে, আর এখানে টিটা হয়েছে গেছে টি স্কয়ার বাই 2, তাই 6 আর ওই নিচের 2 কাটাকাটি গিয়ে 3। তোমরা করে দেখবে এটাই পাবা। আর একটা কনস্ট্যান্ট পাইছি। এখন তোমরা একটু চিন্তা করে দেখো যে এখানে কনস্ট্যান্টটা আনার প্রয়োজন কারণ এই যে আদি বেগ দেয়া আছে, আমাদের একটু খেয়াল রাখতে হবে। বেগের সমীকরণ বের করছো কি? বেগের সমীকরণ বের করছো বেগ। তো বেগের সমীকরণের যে কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্ট বলতে কি বোঝাবে? এটা ইন্টিগ্রেশন করে যে কনস্ট্যান্ট পাওয়া যায়। তোমরা ইন্টিগ্রেশনের যে কনস্ট্যান্ট এটা অ্যাকচুয়ালি কি বোঝায়, এটা যদি কেউ জেনে থাকো তাহলে বুঝে ফেলার কথা যে এখানে কি করা লাগবে। যে কোনো ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টের ভ্যালু বলতে বোঝায় যে যেই চলকটা আছে, চলক কি? টি। চলক টি যখন 0 তখন ভি সমান কত? তখন মূল ফাংশন সমান কত? তখন তার মানে টি ইকুয়াল টু 0 তে যেই বেগ, এটাকেই তো আমরা বলি আদি বেগ। তার মানে টি ইকুয়াল টু 0 তখন ভি ইকুয়াল টু কি? ভি নট সমান 5 মিটার পার সেকেন্ড। সুতরাং সি সমান আমাদের সেই 5 মিটার পার সেকেন্ড। এই সিটা হচ্ছে আমাদের সেই 5 মিটার পার সেকেন্ড। কিভাবে বুঝবো? এই যে এখানে টি এর মান 0 বসাবো, এখানে টি এর মান 0 বসাবো, ভি এর জায়গায় বসাবো ভি নট। ভি নট মানে কত? 5। আর প্লাস এখানে, তার মানে 0 প্লাস 0 প্লাস সি এটা সমান 5। দেখো টি ইকুয়াল টু 0 বসাচ্ছি, টি এখানে 0, এটাও 0, আর প্লাস সি থাকবে। তাহলে 0 প্লাস 0 প্লাস সি থাকবে ডান পক্ষে, আর বাম পক্ষে কি থাকবে? বাম পক্ষে ভি। ভি বলতে কি? টি ইকুয়াল টু 0 তে ভি মানে কি? ভি নট মানে 5। এই যে 5 বসাইলাম। তাহলে দেখো সি এর ভ্যালু কত পাচ্ছ? 5। সি সমান কত পাচ্ছ? 5। তাহলে এই যে টোটাল প্রসেসটা করলাম, পরীক্ষার হলে এই টোটাল প্রসেসটা করার টাইম নেই আমার। আমি লিখবো এইভাবে যে, আমি মনে রাখবো এইভাবে, বেগের সমীকরণের কনস্ট্যান্টই অ্যাকচুয়ালি কি? আদি বেগ। কারণ টি ইকুয়াল টু 0 তে বেগের মানটাই তো আদি বেগ। তাহলে প্রশ্নে যে আদি বেগ দেওয়া আছে সেটাই হয়ে যাবে কনস্ট্যান্ট। সুতরাং এটাকে আমরা বলবো ভি নট। এটাকে আমরা বলবো ভি নট। তার মানে 2t স্কয়ার প্লাস 2t প্লাস 3t স্কয়ার প্লাস 5। এটা হচ্ছে আমাদের বেগ। বেগের নতুন ইকুয়েশন পাইছি। তাহলে এইটাকে আরেকবার ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব হচ্ছে ত্বরণ, দূরত্ব বা সরণের পরিবর্তন বা অবস্থানের পরিবর্তন। এটাকে তো আমরা বলতেছি দূরত্ব। তাহলে ডেল্টা এস কিভাবে পাচ্ছি? এইটাকে করতেছি অন্তরিক মানে যোগজীকরণ। 2t স্কয়ার প্লাস 2t প্লাস 3t স্কয়ার প্লাস 5 ইন্টু dt। তো এটাকে করলে কি পাবো? 2t হয়ে যাবে t স্কয়ার বাই 2, তো থাকবে শুধু t স্কয়ার, 2 2 কাটাকাটি যাবে, t হয়ে যাবে t স্কয়ার বাই 2, 2 2 কাটা, প্লাস 3t স্কয়ার, t স্কয়ার হবে t কিউব বাই 3, সেই 3 এই 3 কাটাকাটি গিয়ে থাকবে শুধু t কিউব, প্লাস রইছে আরেকটা 5t। 5 এর সাথে কিছু নাই, একটা t আসবে। ইন্টিগ্রেশন করব, প্লাস নতুন আরেকটা কনস্ট্যান্ট পাবো c2। আগেরটা পাইছিলাম মনে করো কি c1, এই v নট ধরছিলাম c1, কিন্তু এবার পাইলাম নতুন কি c2। কিন্তু কথা হচ্ছে যে আমাদেরকে বলছে অবস্থানের পরিবর্তন মানে দূরত্বের পরিমাণ বলছে। তার মানে এইখানে t ইকুয়াল টু 0 তে যে অবস্থানটা পাবো, t ইকুয়াল টু 0 তে যে অবস্থানটা পাবো
সেটা তার ইনিশিয়াল পজিশন, আর টি এর মান 10 বসালে যেটা পাবো সেটা তার ফাইনাল পজিশন। ফাইনাল পজিশন থেকে যখন ইনিশিয়াল পজিশন বাদ দিব, যে ডিফারেন্সটা পাবো ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের দূরত্ব। তো এই জন্য প্রশ্নে যখন দূরত্ব বলবে, ইনিশিয়াল পজিশন কিন্তু প্রশ্নে দেওয়া নাই, তাহলে ইনিশিয়াল পজিশনটা আমরা কোথায় ধরবো? মূল বিন্দু। কোথায় ধরবো? মূল বিন্দু। যে মূল বিন্দু থেকে কতটুকু গেছে, তার মানে একবারে আমরা যেহেতু বলছে দূরত্ব, দূরত্ব বলছে এবং আগের অবস্থানটা দেয়া নাই, আগের অবস্থানটা দেয়া নাই, তার মানে আগের অবস্থানটা আমরা ধরবো কোথায়? মূল বিন্দু। তাহলে C2 এর মানটা হচ্ছে 0, C2 এর মান 0 ধরলে হবে, যেহেতু বের করতেছি কি দূরত্ব। তাহলে এই প্রশ্নের হিসাবটা দেখো কি দেয়া থাকবে। ত্বরণ একবার ইন্টিগ্রেশন করলেই বেগ, বেগের কনস্ট্যান্টটা হবে আদি বেগ। নরমালি প্রশ্নে 0 দেয়া থাকে, যেটা সাস্টে দুইবার আসে, দুইবারই 0 দেয়া ছিল, কিন্তু আমি করছি কি চেঞ্জ করে দিচ্ছি, যে আদি বেগ 0 না দিয়ে একটা বেগ দিছি, তো সেই বেগটাই হয়ে যাবে ওই কনস্ট্যান্টের জায়গায় বসবে। তাহলে পেয়ে যাবো বেগের সমীকরণ। এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে অবস্থান। সেক্ষেত্রে যদি আদি অবস্থান দেয়া থাকে প্রশ্নে যে x নট ইকুয়াল টু 5, মানে 5 নাম্বার বিন্দুতে ছিল, তাহলে এই জায়গায় c এর মান 5 বসাইতাম। আদি অবস্থান সম্পর্কে কিছু বলে নাই, নতুন অবস্থানও জানতে চায় নাই, চাইছে কত? দূরত্ব। তাহলে পার্থক্য যখন বলবো তখন কি আদি অবস্থান 0, আমরা এই সিটা নিয়ে ওই পাশে বিয়োগ করে দিব, s মাইনাস এক্স নট, বা ওইটা c না বলে আমরা বলতে পারি যে কি এটা s না বলে x ও বলতে পারি, x মাইনাস এক্স নট ছিল ওই পাশে কনস্ট্যান্ট, এই পাশে নিয়ে আসলাম, তার মানে কি x নট আদি অবস্থান। এইটাই কিন্তু আমাদের দূরত্ব বের করতেছি। তার মানে আদি বেগ দেয়া, সেটা বসবে বেগের সমীকরণের কনস্ট্যান্ট, দূরত্ব বলাতে দূরত্বের কনস্ট্যান্ট মানে সরণের সমীকরণের কনস্ট্যান্ট নাই। এই জায়গার মধ্যে এখন টি এর মান 10 বসালে আমাদের অ্যান্সার, যে 10 সেকেন্ডে কত দূরত্ব গেছে। তাহলে টি এর মান 10 হবে, টি ইকুয়াল টু 10 হলে x ইকুয়াল টু বা ডেল্টা x ইকুয়াল টু, এই যে পার্থক্য বা দূরত্ব ইকুয়াল টু 10 স্কয়ার প্লাস 10 কিউব প্লাস 5 ইন্টু 10, তাহলে 1150 মিটার। সাস্টে যেটা আসছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একই প্রশ্ন আসছিল, কিন্তু খালি বলছিল স্থির অবস্থান থেকে, যার কারণে এই 5 টার্মটা আসে নাই, এই 5টি টার্মটাও আসতো না, তাহলে এই নতুন করে 50ও আসতো না, অ্যান্সার হইতো 1100। তো সাস্টের প্রশ্ন দেখবা যে ওইটার প্রশ্ন অ্যান্সার কিন্তু 1100, কারণ আদিবেগ 0 ছিল। তাহলে সবাইকে প্রশ্ন ধরতে পারছো? একটু কঠিন, কারণ দুইবার ইন্টিগ্রেশন করা লাগতেছে। তার মানে খেয়াল রাখবা, অসমতরণের কোন সমীকরণ থেকে যদি বেগ বা দূরত্ব বের করতে বলে, একবার ইন্টিগ্রেশন করলে বেগ, আরো একবার ইন্টিগ্রেশন করলে অবস্থানের পরিবর্তন বা সরণের পরিবর্তন, মানেই কি দূরত্ব। ঠিক আছে, দূরত্ব বলা মানে কিন্তু কনস্ট্যান্ট ওই পাশে চলে গেছে, কোনো কনস্ট্যান্ট নাই। কিন্তু অবস্থান বললে তাহলে আগের অবস্থান কনস্ট্যান্ট, যে এক্স নট প্রশ্ন দেয়া থাকবে, তাহলে নতুন অবস্থান বলতে পারবা। ওরকম করে এত কঠিন করে প্রশ্ন করার ধৈর্য টিচারের হবে না। আমাদের অ্যাডমিশনে এরকম প্রশ্নই আসে ম্যাক্সিমাম। আর সাস্টে যে দুইবার আসছে, দুইবারই আমাদের স্থির অবস্থান মানে বেগ 0, এই বেগের কনস্ট্যান্ট আসেই নাই, যা শুধু একবার ইন্টিগ্রেশন করছি কনস্ট্যান্ট গায়েব, আর একবার ইন্টিগ্রেশন করছি কনস্ট্যান্ট গায়েব, খালি টি এর মান বসাই দিছি। মোট কথা দুইবার ইন্টিগ্রেশন করে টি এর মান বসাই দিলে অ্যান্সার, যদি আদি বেগ 0 থাকে। এই তাহলে তোমরা তুলে নাও, আমি পরের প্রশ্নটা বের করি। পরের প্রশ্নটা দেখি কেমন। এই তো এতক্ষণ একটা কঠিন প্রশ্ন আসছে, ওই যে জার্কি মোশন। দেখি, হ্যাঁ, এই যে ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ, যে এই ধরনের গ্রাফের সঙ্গে তোমরা সাধারণত পরিচিত না। তাহলে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র তোমরা তাহলে একটু খাতার মধ্যে আঁকো। দেখো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ বেশি ছোট দেখাচ্ছে কিনা, আমি তোমাদের সুবিধার জন্য সাইডে আবার আঁকতেছি নতুন করে। হ্যাঁ, ত্বরণ বনাম সময়, ত্বরণের অক্ষে 6 পর্যন্ত দাগে আছে, আর এইদিকেও 6 পর্যন্তই। হ্যাঁ, এইদিকে কি টাইম। আচ্ছা, তাহলে দেখো ত্বরণ বনাম সময় লেখচিত্র, 1 2 3 4 5 6, টি সেকেন্ড এককে, আর এদিকে এ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার এককে। এখানে 1 2 3 4 5 6,
এই 6 থেকে এই 6 এই বরাবর একটা রেখা আছে, এরকম একটা রেখা আছে, এই বরাবর কত দূর নামছে, হ্যাঁ একটু পর্যন্ত, এই একটু কি রেখা, ত্বরণ বনাম সময়। আমাকে বলছে কি একজন রেস গাড়ি চালক রেসিং ট্র্যাকে 20 মিটার পার সেকেন্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি ফিনিশ লাইনের কাছাকাছি আসার সাথে সাথে গাড়িটিকে ত্বরান্বিত করা শুরু করলেন। ত্বরান্বিত করা শুরু করা মানে হচ্ছে তার ত্বরণ চেঞ্জ হচ্ছে, তার ত্বরণ চেঞ্জ হচ্ছে। পাশের গ্রাফটি সময়ের সাথে রেস গাড়িটির ত্বরণের ধারণা দেয়। মনে করো t=0 তে গাড়িটির বেগ 20 মিটার পার সেকেন্ড ছিল। চিত্র অনুযায়ী 8 সেকেন্ড পরে রেস গাড়িটির বেগ কত হবে? আচ্ছা এই পাশে তাহলে 8 দিছে, সরি এই পাশে 6 না, এটা 6 7 8, এটা 8 এ, সেটা হচ্ছে 8 এ। তাহলে আমাদের কি বলছে দেখো, t=0 তে, t=0 তে বেগ মানে শুরুতে বেগ ছিল, সে বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তার মানে আগে থেকে বেগ যেটা সে বেগটা দেওয়া আছে, আদি বেগ। এরপর কি হইছে, তার কিন্তু ত্বরণ ছিল, ত্বরান্বিত হয়েছে, তার মানে কি ত্বরণ এবার চেঞ্জ হচ্ছে। এর আগ পর্যন্ত ত্বরণ চেঞ্জ হয়েছে কিনা শেষে নেই, মানে কি হয়েছে সেটা নিয়ে হিসাব দরকার নেই আমার, কারণ t=0 থেকে আমার হিসাব, তখন তার বেগটা কত ছিল 20, আগে থেকে বেগ কত ছিল সেটা না জেনে পরে কি হবে সাধারণত বলা যায় না, এই জন্য আদি বেগ দিছে। ভালো কথা, এই যে t=0 তে এই চিত্রের মধ্যে কিন্তু বেগ নাই, কেউ আবার এই চিত্রের মধ্যে বেগ খুঁজতে যায় না, কারণ চিত্রে আছে ত্বরণ, চিত্রে আছে কি সময়। t=0 তে ত্বরণ কত 6, আর t=8 এ যাইতে যাইতে ত্বরণটা হয়ে গেছে 0, ত্বরণটা হয়ে গেছে 0। তো আমাকে বলছে এই 8 সেকেন্ড পরে বস্তুর বেগ কত, যেখানে আগে থেকে বেগ ছিল কত 20। তাহলে খেয়াল করো, যখন ত্বরণ 6 ছিল t=0 তে, তার মানে আগে থেকে বেগ ছিল 20, 1 সেকেন্ড পার হয়েছে মানে বেগ 6 বাড়ছে, আরো 1 সেকেন্ড পার হয়েছে বেগ প্রায় 5 এর মতো বাড়ছে, আরো 1 সেকেন্ড পার হয়েছে বেগ আরো 4 এর মতো বাড়ছে, এরকম করে করে 8ম সেকেন্ড পর্যন্ত কিন্তু ত্বরণের কারণে বেগ বাড়ছে। হয়তো শুরুর দিকে বেগ যতটুকু করে বাড়ছে, পরের দিকে বেগ কিন্তু একই পরিমাণ বাড়ে নাই, কারণ ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। আবারও বলতেছি, যতক্ষণ পর্যন্ত ত্বরণ আছে, তার মানে 0 সেকেন্ডে তার বেগ ছিল 20, এরপর থেকে যে t=0 তে কিন্তু ত্বরণ আছে, তার মানে বেগ কিন্তু বাড়তেছে, এবং 8ম সেকেন্ড পর্যন্ত তার বেগ বাড়ছে, এরপরে গিয়ে আর বেগ বাড়ে না, এরপরে কিন্তু ত্বরণ শূন্য হয়ে গেছে। তাহলে আমাকে বলছে 8 সেকেন্ড পরে বেগ কত, তার মানে আগে থেকে ছিল 20, এই 8 সেকেন্ডে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন অবশ্যই সেটা কি প্লাস, মানে বৃদ্ধি। কেন বৃদ্ধি? কারণ ত্বরণ কি নেগেটিভ সাইডে না পজিটিভ সাইডে? খেয়াল করো, ত্বরণ কিন্তু নেগেটিভ সাইডে না, ত্বরণ হচ্ছে ওয়াই, ত্বরণ অক্ষের পজিটিভ সাইডে, উপরের সাইডে। তার মানে এই ক্ষেত্রে যেই ক্ষেত্রফল বের করলে, এই ক্ষেত্রফল কিভাবে পাবো? ত্বরণকে ইন্টিগ্রেশন করে, আর ত্বরণকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই বেগের পরিবর্তন। ত্বরণকে ইন্টিগ্রেশন করলে কি পাই? বেগের পরিবর্তন। আর বেগকে ইন্টিগ্রেশন করলে সরণ বা অবস্থানের পরিবর্তন। দূরত্ব বললে ওই পরিবর্তনের অ্যান্সার, মানে কনস্ট্যান্ট আর থাকে না, আগের অঙ্কই দেখছি। তো এখন খেয়াল করো, আমাদের কাজ কি? এই ক্ষেত্রফলটা যদি বের করতে পারি, এটাই হচ্ছে আমার বেগের বৃদ্ধি। যদি নেগেটিভ অংশে থাকতো, যে এরকম থাকতো, তাহলে এতটুকু হইতো, তাহলে হ্রাস, ওরকম অঙ্ক একটু পরে পাবো। আপাতত ধরে নাও যে আমার দরকার t=0 তে বেগ পাইছি, 8 সেকেন্ড পরে বেগ কত, তাহলে এই 8 সেকেন্ডে বেগ কতটুকু বৃদ্ধি পাইছি, সেই বৃদ্ধির হিসাবটা কিন্তু এই ক্ষেত্রফলটা, এই বৃদ্ধির হিসাবটাই কিন্তু এই ক্ষেত্রফলটা। এই ক্ষেত্রফলটা মানে ডেল ভি, বেগের বৃদ্ধি। ডেল ভি সমান কি 1/2 ইন্টু ভূমি 8, উচ্চতা 6, তাহলে 6 8 48 এর অর্ধেক কত 24 মিটার পার সেকেন্ড। বেগ কি বাড়ছে, আগে থেকে বেগ ছিল কত 20, সুতরাং t=8 সেকেন্ডে বেগ সমান 20 প্লাস বাড়ছে কত 24, 44 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? আরেকবার একটু প্রথম থেকে দেখো ভালো করে, প্রয়োজনে ভিডিও রিওয়াইন্ড করে দেখো, নাহলে আমি আরেকবার বলতেছি। একটা বস্তুর ত্বরণ বনাম সময় লেখচিত্র দেয়া আছে, যেখানে t=0 তে ত্বরণ 6 আর 8 সেকেন্ডে যেতে ত্বরণটা কমে 0 হয়েছে।
যতক্ষণ ত্বরণ ছিল ততক্ষণই কিন্তু বেগ বাড়ছে। হয়তো শুরুর দিকে ত্বরণ বেশি ছিল, বেগ বেশি হারে বাড়ছে, লাস্টের দিকে অষ্টম সেকেন্ডে গিয়ে আর কোনো বেগ বাড়তেছে না, ত্বরণ 0 হয়ে গেছে। এই শুরুতে যাত্রা শুরুর আগেই তার বেগ ছিল 20। এই 0 থেকে 8 পর্যন্ত যতটুকু এই 8 সেকেন্ডে যতটুকু বেগের বৃদ্ধি বা হ্রাস হয়েছে সেটাই 20-এর সাথে যোগ বা বিয়োগ হবে। যেহেতু ত্বরণ পজিটিভ অংশে, তাহলে এই ক্ষেত্রফল বের করলে বেগের বৃদ্ধি পাবো। ত্বরণের ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রফল পাওয়া যায়, আর ত্বরণের লেখচিত্রের ক্ষেত্রফল তাহলে কি? বেগের বৃদ্ধি। এই ক্ষেত্রফল বোঝাবে বেগের পরিবর্তন। পরিবর্তন যদি পজিটিভ অংশে থাকে তাহলে বৃদ্ধি, নেগেটিভ অংশে থাকলে হ্রাস। আমাদের এখানে বৃদ্ধি। তাহলে আগে ছিল 20, কতটুকু বাড়ছে? এই ক্ষেত্রফল হচ্ছে কত? 24। তাহলে 20 আর 24 কত? 44। তার মানে অ্যান্সার বের করা খুবই ইজি, কিন্তু কনসেপ্ট বোঝাটা, যে এই ক্ষেত্রফল বের করলে যে বেগের বৃদ্ধি আসবে, এইটা তো অ্যাটলিস্ট বোঝা বা জানা লাগবে। তার মানে এটার কনসেপ্ট কঠিন, কিন্তু অঙ্ক খুবই সহজ। আগে থেকে বেগ ছিল 20, এই ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফলই হচ্ছে বেগের পরিবর্তন। পজিটিভ অংশের ক্ষেত্রফল পাইলে বৃদ্ধি, নেগেটিভ অংশের ক্ষেত্রফল পাইলে হ্রাস। তাহলে উপরের কি পজিটিভ ক্ষেত্রফল পাইছি কত? 24। তাহলে 20-এর সাথে 24 যোগ করে 44। ওকে, তাহলে দেখো, প্রয়োজনে ভিডিও রিওয়াইন্ড করে দেখো। হ্যাঁ, আর বলতেছি না। ওহ, ভিডিওটা একটু খোলা হয়ে গেছে, দাঁড়াও একটা মিনিট। এই যে এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে যাই আমি। এই প্রশ্নটা বেশ কঠিন ছিল, জানা না থাকলে এই প্রশ্ন পারা টাফ। এবার 17 নম্বর প্রশ্ন। এটাই যে একটু আগে যে আমরা কেন্দ্রমুখী ত্বরণের যে অঙ্কটা গ্রাফটা করলাম, ঠিক ওইটারই প্রশ্ন। দেখো, ওই যে আমি যে বলছিলাম সমদ্রুতি হইলে কি হয় আর সমকৌণিক দ্রুতি হইলে কি হয়। তাহলে যে সমদ্রুতি হইলে a = v²/r, এই জন্য r এর ব্যস্তানুপাতিক, তখন d হইতো অ্যান্সার। কিন্তু সমকৌণিক দ্রুতির ক্ষেত্রে তো a = ω²r, a r এর সমানুপাতিক। তার মানে এই প্রশ্নের জন্য, 17 নম্বর প্রশ্নের জন্য b নাম্বার অ্যান্সার। বুঝতে পারছো সবাই? একটু ভালো করে দেখো তুমি বুঝতে পারছো কিনা। সমকৌণিক দ্রুতি, এই জন্য। ওকে, তাহলে আমি পরের প্রশ্নে যাই। এটা ইজি প্রশ্ন ছিল, আগেরটার মতোই। এটা পর্যাবৃত্তিক গতির প্রশ্ন। তোমাদের পর্যাবৃত্তিক গতির লেখচিত্র, তোমরা যারা পর্যাবৃত্তিক গতির তোমাদের যাদের সমস্যা আছে, তোমাদেরকে বলি যে ফিজিক্স সাজেশন ক্লাসের আমি 2টা সাজেশন ক্লাস আর এর বাইরে টুকিটাকি প্রচুর ভিডিও দিছি। তবে মেইন যে 2টা সাজেশন ক্লাস নিয়েছি তার ভিতরে প্রথম সাজেশন ক্লাসে, দ্বিতীয় সাজেশন ক্লাসে পর্যাবৃত্তিক গতির লেখচিত্র করাইছি, দেখো। দ্বিতীয় সাজেশন ক্লাসে আমি হচ্ছে যে ওই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের অঙ্ক করাইছি, লিফটের অঙ্ক দেখাইছি, আবার হচ্ছে যে কি পর্যাবৃত্তিক গতির লেখচিত্র দেখাইছি। আর প্রথম সাজেশন ক্লাসে সার্কিট মেইনলি দেখাইছি, আর ওই কার্শফস ল বা এই রিলেটেড কিছু দেখাইছি, একটু দেখো। ওকে, তাহলে আমরা এখন দেখি যে এই যে পর্যাবৃত্তিক গতির বা সরল ছন্দিত গতির যে লেখচিত্রের প্রশ্নটা দিছে, এটা দেখলে আমরা বুঝবো। এটা দেখি, এটা তোমাদের পর্যাবৃত্তিক গতির ওই ভিডিওটা প্রয়োজনে দ্বিতীয় সেকেন্ড সাজেশন ক্লাসটা অবশ্যই দেখো, ওখানে অনেক কিছু আলোচনা করছি। তো দেখি এই প্রশ্নটা সলভ করে দিই তাহলে। প্রশ্নে কি বলছে? সরল ছন্দিত গতির ত্বরণ সময়ের সাথে কিভাবে পরিবর্তিত, তার মানে ত্বরণ বনাম সময়। তা সরল ছন্দিত গতির সরণের সমীকরণ জানো তোমরা, a sin ωt প্লাস ডেল্টা। পর্যাবৃত্তিক গতি বা সরল ছন্দিত গতি সম্পন্ন কণার সরণ, এইটাকে অন্তরীকরণ করে বেগ পাওয়া যায় ওমেগা এ cos ωt প্লাস ডেল্টা, অথবা ওই cos কে রিপ্লেস করলে ω√a² - x²। এটা দিয়ে তোমরা অঙ্ক করো। আর ত্বরণের সমীকরণে এইটাকে আবার অন্তরীকরণ করলে তাহলে মাইনাস ওমেগা, cos কে করলে মাইনাস সাইন, মাইনাস ওমেগা² sin ωt প্লাস ডেল্টা। এটাকে তোমরা -ω²x, যে এতটুকুকে x বলা যায়, এতটুকুকে x বলা যায়। তা ত্বরণের অ্যাকচুয়ালি ত্বরণ বা বেগের সমীকরণ দেখো সময়ের মাধ্যমে হয়, সরণের মাধ্যমে হয়। ত্বরণের সমীকরণও সময়ের মাধ্যমে হয়, সরণের মাধ্যমে হয়। তা সাধারণত এই সময়ের মাধ্যমে যে সম্পর্ক, এগুলারই আমাদের লেখচিত্র আসে। তাহলে আমি এই লেখচিত্র 3টাই দেখাই দিই। প্রশ্ন দিছি জাস্ট একটা, এখানে একটা সম্পর্ক বলছে ত্বরণ বনাম সময়।
মানে এই সমীকরণের গ্রাফ আমি তিনটাই দেখাই দিচ্ছি। ফার্স্ট xt সময়ের সাথে সাথে যেহেতু সাইনের ফাংশন, তার মানে 0 থেকে স্টার্ট হয়ে হাইয়েস্ট কতটুকু উঠবে, সাইনের আগে যা আছে সেই বিস্তার। তো এই যে প্লাস এ থেকে মাইনাস, যেটা সরল দোলক বা স্প্রিং এর ক্ষেত্রে যা হয়, 0 থেকে সর্বাধিক বিস্তার এ, আবার 0 হয়ে মাইনাসে, আবার 0 হয়ে প্লাস, এইটাই রিপিট করে এই জিনিসই হচ্ছে। তো এইটার লেখচিত্র আমি এটা আঁকছি। বেগ হচ্ছে কজ, বেগ হচ্ছে কি কজ, তার মানে বেগের গ্রাফ যদি আমাকে কখনো বলে যে সরল ছন্দিত গতির বেগ বনাম সময়, তাহলে কজের গ্রাফ কিন্তু 0 থেকে স্টার্ট হয় না, হাইয়েস্ট মানে 1 থেকে স্টার্ট হয়। তাহলে হাইয়েস্ট থেকে স্টার্ট হয়ে সাইনের মতো, তো এই হাইয়েস্ট মানটা কত, কিছু না থাকলে 1 হইতো, কিন্তু এখানে তো সামনে আছে কত, ওমেগা এ। তোমরা অলরেডি মনে পড় সর্বাধিক বেগের অঙ্ক বা সর্বাধিক দ্রুতির অঙ্ক করছে ওমেগা এ দিয়ে, তার মানে যে ওমেগা এ থেকে মাইনাস ওমেগা এর মধ্যে আপ ডাউন হয় বেগ। সর্বাধিক বেগ কত, ওমেগা এ। আর সর্বাধিক বিস্তারই কি, মানে সরণি কি, বিস্তার। আর আমাদের যেটা দরকার, আমাদের এইটা আঁকলে আমাদের অ্যান্সার এসে পড়বে। সময়ের সাথে ত্বরণ কি, সাইনের গ্রাফ কিন্তু সামনে মাইনাস, সাইনের গ্রাফ কিন্তু সামনে মাইনাস, তার মানে ঠিক এইটাই, এই গ্রাফটাই হয়তো, কিন্তু সামনে মাইনাস হওয়ার কারণে এখানকার মাইনাসের সময় প্লাস, মানে প্লাসের সময় মাইনাস, মাইনাসের সময় প্লাস, তার মানে ঠিক এটার উল্টা, যে এটা ঠিক উল্টা। দেখো, এটার যখন প্লাস তখন এটার মাইনাস, এটার যখন মাইনাস এটার তখন প্লাস, কারণ যে ঠিক এইটারই সামনে মাইনাস। ওটার সামনে শুধু এ ছিল, কিন্তু আমাদের এটার সামনে কি আছে, ওমেগা স্কয়ারে, তার মানে এটার লোয়েস্ট হবে মাইনাস ওমেগা স্কয়ারে, হাইয়েস্ট হবে ওমেগা স্কয়ারে। তো তোমরা কিন্তু এই সর্বোচ্চ ত্বরণের মান এই ওমেগা স্কয়ারে, এই সূত্র মুখস্থ করে প্রচুর অঙ্ক করছো। প্রশ্নে ওমেগা কখনোই থাকে না সরাসরি, পর্যায়কাল বা কম্পাঙ্ক থাকে, তার মানে যে টয়েস পাই বাই টি বা টয়েস পাই এফ দিয়ে এইটা কিংবা এটা বের করো, সাথে বিস্তার গুণ করো, কিংবা এটার স্কয়ার করে বিস্তার গুণ করো। সর্বাধিক বেগ সর্বাধিক ত্বরণের অঙ্ক, এই পর্যাবৃত্তিক গতি বা সরল ছন্দিত গতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এইটাই, যে সর্বাধিক বেগ এবং সর্বাধিক ত্বরণের অঙ্ক। তো যাই হোক, এই গ্রাফের তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি নাম্বারটা, ওই যে সাইনের গ্রাফের নেগেটিভ ভার্সন, যেটা বি নাম্বার অপশন। তাহলে আমি পরের প্রশ্নে যাই। আর মাত্র দুইটা পেজে, 19 নাম্বারের পরে আর একটা প্রশ্ন আছে, 19-এর পরে আর না, 19-এর পরে আর দুইটা প্রশ্ন, টোটাল 21টা প্রশ্ন। আমি একটা প্রশ্ন বাড়াইছি কোথায়, ও না বাড়াই নেই 20টাই, আর একটা প্রশ্ন। যাক, অনেকক্ষণ হয়ে গেছে রেকর্ডটা, তোমাদের তো দেখতে খবর হয়ে যাবে, ধৈর্য ধরে। আচ্ছা, একটি পালের নৌকা 10 মিটার পার সেকেন্ড বেগে সরল রেখা বরাবর চলছে। অতঃপর t=0 সময়ে হঠাৎ দমকা বাতাসে নৌকাটি চিত্রের ন্যায় ত্বরান্বিত হলো, তার মানে এই যে ত্বরণ চেঞ্জ হলো, হঠাৎ দমকা বাতাসে ত্বরণ চেঞ্জ হয়। 9 সেকেন্ড বাতাস প্রবাহিত হওয়ার পরে নৌকার বেগ কত হবে, পাশে চিত্র দিয়ে দিচ্ছে। তাহলে চিত্রটা ওখানে তোমাদের মধ্যে স্ক্রিনে বুঝতে একটু সমস্যা হবে, আমি বোর্ডে আঁকি। কত থেকে কত দিচ্ছে, ত্বরণ শুরুতে ছিল 4, তারপর 3 সেকেন্ড পর্যন্ত 4, এরপর থেকে 4 থেকে কমতে কমতে 7 সেকেন্ডে গিয়ে কমে গিয়ে তারপরে 9 সেকেন্ডে গিয়ে হচ্ছে নেগেটিভ হচ্ছে। তাহলে আমি গ্রাফটা আঁকি। ত্বরণ 1 2 3 4, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আঁকলাম। এটা 9, এটা 7, 3। আমাদের কি বলছে, ত্বরণ 4 ছিল কত পর্যন্ত, 3 সেকেন্ড পর্যন্ত। t=0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত 4 ছিল, এরপরে কমছে কিভাবে, সপ্তম সেকেন্ড পর্যন্ত একই হারে কমে 0 হইছে, এরপর সে নেগেটিভ দিকে আবার 9 সেকেন্ড পর্যন্ত বেগ ত্বরণ এবার কি নেগেটিভ দিকের ত্বরণ হইছে। এই 7 সেকেন্ড আগ পর্যন্ত ত্বরণ ছিল পজিটিভ, এখানে এসে ত্বরণ 0 হয়ে পরে 7 সেকেন্ডের পরে ত্বরণ হয়ে গেছে কি নেগেটিভ। আর লোয়েস্ট এইদিকে তাহলে ত্বরণটা কত হয়েছে, 9 সেকেন্ড পরের ত্বরণটা কত, এইদিকে 9 সেকেন্ড পরের ত্বরণটা হচ্ছে -2, এই জায়গাটা হচ্ছে আমাদের 1 2, এটা দেয়া আছে -2। ওকে,
লেখান তোমাকে বুঝতে হবে ত্বরণ বনাম সময়ের ঢাল বের করলে তো ওই যে হ্যাচকা বা জার্ক, ওই জার্ক নির্ণয় করতে বা হ্যাচকা নির্ণয় করতে দেয় না, কিন্তু এই ক্ষেত্রফল বের করলে তো বেগের পরিবর্তন, কারণ ক্ষেত্রফল বের করা মানে ইন্টিগ্রেশন করা, মানে ক্ষেত্রফল মানেই বেগের পরিবর্তন, ডেল ভি, বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে কি ক্ষেত্রফল। এখন সমস্যা হচ্ছে যে ক্ষেত্রফলের তো পজিটিভ অংশ আছে, ক্ষেত্রফলের তো কি নেগেটিভ অংশ আছে। তার মানে বুঝতে হবে 0 থেকে 7 সেকেন্ড পর্যন্ত ত্বরণ পজিটিভ ছিল, বেগ বাড়ছে, কিন্তু এরপরেই ত্বরণ নেগেটিভ, তার মানে মন্দন হচ্ছে, তার মানে কিন্তু বেগ কমবে। ত্বরণ নেগেটিভ মানে কি দিক চেঞ্জ হয়ে গেছে, এবার মন্দন হচ্ছে। তাহলে খেয়াল রাখতে হবে ত্বরণ সময় লেখচিত্রে পজিটিভ অংশের ক্ষেত্রফল বোঝাবে বেগের বৃদ্ধির পরিমাণ, নেগেটিভ অংশের ক্ষেত্রফল বোঝাবে বেগ হ্রাসের পরিমাণ। তাহলে দেখো আমি বলবো যে 9 সেকেন্ড পর বেগ একবারে বের করবো, একবারে। আদি বেগ কত ছিল আগে দেখবো যে টি ইকুয়াল টু 0 তে বেগ কত ছিল। প্রশ্নে খেয়াল করো কত দেয়া আছে, টি ইকুয়াল টু 0 তে 10 মিটার পার সেকেন্ড, তার মানে আগে থেকে বেগ ছিল তার ভি নট, আর দরকার কি ডেল ভি। ডেল ভিটা যে এখান থেকে হিসাবে, ডেল ভি বলতে পজিটিভ অংশে দেখো একদিকে 3 অন্যদিকে 4, তাহলে 12, এই যে এতটুকু হচ্ছে আমাদের 12, 3 4 12, এতটুকু কত, এইদিকে 3 থেকে 7 পর্যন্ত 4, এদিকেও কত 4, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 4, তাহলে দেখো এই যে এটা এতটুকু পেয়ে গেলাম। তাহলে এতটুকু হচ্ছে আমাদের 7 সেকেন্ড পর্যন্ত, 7 সেকেন্ড হিসাব পাইলাম। প্রথম 3 সেকেন্ড 3 4 12, পরবর্তী 4 সেকেন্ড 4 4 হাফ, ত্রিভুজের ক্ষেত্রফলেই। আর লাস্টে প্লাস না, লাস্টেরটা হবে মাইনাস, কারণ এখানে এসে বেগের হ্রাস হবে, এটা হবে নেগেটিভ অংশ। নেগেটিভ অংশ দেখো একদিকে 7 আর 9 এর পার্থক্য 2, অন্যদিকেও কত 2, 2 বলতে মাইনাস 2 অ্যাকচুয়ালি। তার মানে আমি যদি এখানে প্লাস দেই তাহলে উচ্চতার জায়গায় মাইনাস লিখতে হবে, আর যদি এখানে মাইনাস দেই তাহলে ভিতরে আর মাইনাস দেওয়ার দরকার নেই। যাই হোক, আমি একবারে মাইনাসই দিলাম, মাইনাস হাফ ইন্টু আমাদের ভূমি কত, ভূমিও 2 উচ্চতাও 2, তাহলে মাইনাস হাফ ইন্টু 2 ইন্টু 2, তার মানে 12, এখান থাকবে হচ্ছে 8, 12 আর 8 20, 20 থেকে বাদ যাবে 2, তার মানে থাকবে হচ্ছে 18, 18, আর তার মানে এটাই হচ্ছে আমাদের বেগের পরিবর্তন। আর আগে থেকে বেগ ছিল কত 10, তাহলে 10 প্লাস আগে থেকে বেগ ছিল 10, প্রথম 7 সেকেন্ডে কতটুকু বাড়ছে 12 আর হচ্ছে 8 20, তারপরে কি কমছে পরের অংশটুকু, কি কমছে পরের অংশটুকু কত 2, যে এতটুকু অংশের ক্ষেত্রফল প্লাস সেটা কত প্লাস 20। খেয়াল করে দেখো 3 4 12, আর এখানে কত হাফ ইন্টু 4 ইন্টু 4 মানে 8, 12 আর 8 20, আর লাস্টে এই অংশটুকু মাইনাস, এই জন্য মাইনাস 2, হাফ ইন্টু 2 ইন্টু 2 মানে মাইনাস 2, তাতে করতে 20 আর 30 থেকে 2 গেলে 28 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে কারেক্ট আনসার, এই হলো আমাদের কারেক্ট আনসার। তো সবাই একটু ভিডিও রিওয়াইন্ড করে প্রয়োজন দেখে নিও। আবারও বলতেছি, এসটি লেখচিত্রে ঢাল বের করলে বেগ, ওখানে কোনো ক্ষেত্রফল বের করি না, ক্ষেত্রফল বের করলে কোনো রাশির কোনো হিসাব করি না আমরা, ওরকম কোনো রাশি নাই। কিন্তু ভিটি লেখচিত্রে ঢালও বের করি, ক্ষেত্রফলও বের করি। ভিটি লেখচিত্রে ঢাল বের করলে হয়ে যায় ত্বরণ, কিন্তু ক্ষেত্রফল বের করলে হয়ে যায় তার আগেরটা দূরত্ব বা সরণ। আর এইটি লেখচিত্রে ঢাল বের করলে হয়েছে জার্ক বা হ্যাচকা, কিন্তু এটা ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট কোনটা ক্ষেত্রফল। ক্ষেত্রফল বুঝাবে কি বেগের পরিবর্তন, বেগের সমীকরণে ক্ষেত্রফল বুঝাবে সরণের পরিবর্তন বা দূরত্ব। তাহলে ত্বরণের লেখচিত্রে ক্ষেত্রফল বুঝাবে বেগের পরিবর্তন বা হচ্ছে কি হ্যাঁ বেগের পরিবর্তন বুঝাবে, বেগ বৃদ্ধি বা বেগের হ্রাস। এটা কোথায় ত্বরণ সময় লেখচিত্রে, এটি লেখচিত্রে। এবং অবশ্যই খেয়াল রাখবা লেখচিত্রে ক্ষেত্রফল বের করা মানে ইন্টিগ্রেশন করা। তাহলে ইন্টিগ্রেশন রিলেটেড যে সমস্ত সংজ্ঞাগুলো আছে সেগুলো মাথায় রাখবা। তাহলে যেমন হচ্ছে ওই বল সরণ লেখচিত্র, ওখানেও কিন্তু ক্ষেত্রফল বের করলে পাওয়া যাবে কাজ w = fx বা ইন্টিগ্রেশন অফ f dx, যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, তখনও কিন্তু ইন্টিগ্রেশন করে নির্ণয় করা লাগতে পারে। তো খেয়াল রাখবে, বেসিক জিনিস খেয়াল রাখলে এগুলো পারবা। ওকে, তাহলে আমরা লাস্ট প্রশ্নে আসতেছি। লাস্ট প্রশ্ন স্ক্রিনে দেই, দেখি তোমরা একটু ট্রাই করো, দেখো বুঝো কিনা। আমি এর মধ্যে বোর্ডটা মুছি। লাস্ট প্রশ্ন, অলরেডি ক্লাস অনেক লেন্দি হয়ে গেছে, এটা হলেই আমাদের শেষ।
পাশের সরণ সময় লেখচিত্রে, সরণ সময় xt, শুরুতে ছিল টাইম 0, t1 পর্যন্ত এরকম ঊর্ধ্বগামী রেখা, এরপরে t2 পর্যন্ত সমান্তরাল রেখা, তারপরে t3 পর্যন্ত আবার ঊর্ধ্বগামী রেখা। গ্রাফ এতটুকুই দেখো। তা আমাদের কি বলছে দেখো, এই পাশের সরণ সময় যে লেখচিত্র দেয়া আছে পাশে, এটাতে খেয়াল করো, নাহলে এই যে বোর্ডে খেয়াল করো, t1 t2 t3 তিনটা সময় দেয়া আছে। তাহলে সরণ বনাম সময় লেখচিত্র, st লেখচিত্র বা xt লেখচিত্র যাই বলে, তোমাদের খেয়াল থাকার কথা, ঊর্ধ্বগামী বা নিম্নগামী সরল রেখা মানে কি সমবেগ, বেগ আছে। সমান্তরাল রেখা মানে সরণের পরিবর্তন হচ্ছে না, বস্তু স্থির বা শূন্য বেগ। তার মানে এইখানে সমবেগ, এইখানে সমবেগ, মাঝখানে শূন্য বেগ। তাহলে তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে হ্যাঁ, তাহলে দেখি এবার প্রশ্নে কি চাইছে। প্রশ্নে দেখো যে লেখচিত্রে কখন বল প্রয়োগ করা হয়েছে, কোনো কিছুর মান জানতে চাই না, বলছে কখন বল প্রয়োগ হয়েছে। তো বল প্রয়োগ করলে কি হয়, বল প্রয়োগ করলে বেগের চেঞ্জ হয়, বেগ বাড়বে নাহলে বেগ কমবে, মোট কথা ত্বরণ হবে। এখানে কোনো ত্বরণ দেখতে পাচ্ছি, ত্বরণ কিন্তু দেখতে পারতেছি না। আমি দেখতেছি সমবেগ মানে তো বেগের কোনো পরিবর্তন নাই, তার মানে বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে না। একইভাবে t2 থেকে t3, 0 থেকে t1 এই সময় পর্যন্ত সমবেগ, তার মানে কোনো বল প্রয়োগ হচ্ছে না। t1 থেকে t2 সময় তো স্থির, বল প্রয়োগ হচ্ছে না। t2 থেকে t3 পর্যন্ত এই সময় পর্যন্ত সমবেগ, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে বল নাই। তার মানে বল কখন প্রয়োগ হচ্ছে? অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, স্থির থাকা অবস্থায় আমি দিলাম একটা টোকা, জাস্ট একটা টোকা দিলাম, তার মানে কি 0 মুহূর্তে একটা টোকা দিলাম, ওই টোকার কারণে সে একটা সমবেগে যাওয়া শুরু করলো। ঠিক t1 মুহূর্তে ধরে আমি থামাই দিলাম, তার মানে বল প্রয়োগ করে তাকে স্থির করে দিলাম। এরপর সে ওই অবস্থাতেই t2 পর্যন্ত রইল, ওখানে সে আরেক টোকা দিয়ে তাকে সমবেগে গতিশীল করে দিলাম। তার মানে অ্যাকচুয়ালি বল প্রয়োগ হয়েছে শুরুতে, t1 এ বল প্রয়োগ করে থামাই দেওয়া হয়েছে, t2 মুহূর্তে আবার টোকা দিয়ে চালু করা হয়েছে। তার মানে বল প্রয়োগ করা হয়েছে 0, t1 এবং t2 মুহূর্তে। 0 থেকে t1 টানা এতক্ষণ ধরে বল প্রয়োগ হয় না, তাহলে কিন্তু সমতরণ বক্ররেখা হইতো, সমবেগ হইতো না। তার মানে 0 থেকে t1 পুরা সময় জুড়ে বল প্রয়োগ হয় না, জাস্ট স্টার্টে টোকা দিচ্ছি, t1 সময় আসার পরে আরেক টোকা দিয়ে থামাই দিচ্ছি, থেমেই রয়েছে কত পর্যন্ত, t2 পর্যন্ত। এরপর আরেক টোকা দিয়ে সমবেগে গতিশীল করে দিচ্ছি। তার মানে অ্যান্সার হবে কি 0, t1 এবং t2 মুহূর্তে বল প্রয়োগ হচ্ছে, এরকম কোনো অপশন থাকলে সেটাই অ্যান্সার। দেখো ঘ নাম্বার অপশনে আছে t1 এবং t2 মুহূর্তে, তারপরে ডি নাম্বারটাই আমাদের অ্যান্সার, বাকি সবগুলো অ্যান্সার ভুল, কারণ মাঝখানে ওই গ্যাপের সময় কোনো বল নাই। t1 এবং t2 মুহূর্তে আর শুরুতে 0 মুহূর্তে আর কি, ওটা আর দেয় নাই। তো t1 আর t2 মুহূর্তে, এটা তো সঠিক, সেই হিসেবে অ্যান্সার ডি। বুঝতে পারছো? তো যাই হোক, তোমাদের অনেক সময় নষ্ট করলাম যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছো, কিন্তু আশা করি তোমাদের লেখচিত্র নিয়ে বেশ কিছু ডাউট, মানে অনেক রকম সন্দেহ দূর হয়ে যাওয়ার কথা। আর লেখচিত্রের ঢাল বা ক্ষেত্রফল নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, একটু ঠান্ডা মাথায় করলেই পারবা। আর আগের ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে এই 20টা মোটামুটি গ্রাফ করলে আশা করি মনে হয় না যে বলবিদ্যা গতিবিদ্যার কোনো গ্রাফে তোমাদের আটকাইতে পারবে। ওকে, সবাই ভালো থাকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।